ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহ সভাপতি এস এম নাজির হোসেন। নাজির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আমরা জানি যে আজকে কিন্তু ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে, লিটারে 14 টাকা বেড়েছে। অন্যদিকে বাজারে কিন্তু বিভিন্ন শাকসবজির দাম বাড়তি, সেই সাথে পেঁয়াজের দাম কিন্তু 3 দিনের ব্যবধানে যেখানে 40 টাকা ছিল সেখানে 60 টাকার উপরে উঠে গেছে। তো এই যে সবকিছু মিলিয়ে যে ভোগ্য পণ্যের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী, এটা আসলে ক্রেতাদের উপরে কতটা প্রভাব ফেলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন, সেটা হলো যে আজকে সয়াবিন তেলের দামটা সর্বশেষ পর্যায়ে এসে দামটা ব্যবসায়ীদের যে আবদার সেটা রক্ষা করে দাম বাড়ানো হয়েছে। এবং আমরা দেখছি ঈদের পরের থেকে আমাদের সবজি যে আইটেমগুলি আছে সবগুলির দাম কিন্তু অনেক বেড়ে গেছে এবং বেশ কয়েকদিন ধরে পেঁয়াজের বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী। তো এই সব মিলিয়ে আমরা যদি প্রথমে সয়াবিন তেলেরটা বলে থাকি, সেটা হলো যে সয়াবিন তেলের যে দাম বাড়ানো হলো, আমরা ক্যাবের পক্ষ থেকে এটাকে কোনোভাবে গ্রহণযোগ্য মনে করি নাই। এটা খুবই অগ্রহণযোগ্য। কারণ হলো যে ইন্টারন্যাশনাল মার্কেটে সয়াবিন তেলের দাম কিন্তু এখন কমতির দিকে। শুধুমাত্র আমদানি শুল্কটা প্রত্যাহার করার কারণে ব্যবসায়ীরা সেই অজুহাত দেখিয়ে দাম বাড়ানোর প্রস্তাব দিলেন এবং পুরো রমজান মাস ধরেই কিন্তু সয়াবিন তেলের একটা কারসাজি আমরা লক্ষ্য করছি, যেটার কারণে সয়াবিন তেল পাওয়া যায় নাই এবং বেশি দামে কিনতে হয়েছে। এখন সেই যে রমজানে বেশি দামে কেনার যে বিষয়টি ছিল, সেটাকে তারা জায়েজ করার জন্য, সেটাকে জাস্টিফাই করার জন্য এই দামটা বৃদ্ধি করা হয়েছে বলে আমরা মনে করি। এবং আমাদের উপদেষ্টা মহোদয় যেভাবে বলছেন যে আসলে 14 টাকা দাম বৃদ্ধি, এটা বাজারে মানুষের জীবনযাত্রা তেমন প্রভাব পড়বে না, আসলে এই কথাটিও গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে যে সোয়াবিন তেলের এই যে 14 টাকা একজন জন্য দাম বেড়ে যাবে, উনি হিসাব করছেন 70 টাকা বাড়বে এক পরিবারের প্রতি। তো 70 টাকা তো তার ইনকাম বাড়তেছে না। তো সেই জায়গায় তাকে যখন বাড়তি দাম দিতে হবে, সয়াবিন তেলে দিতে হবে, পেঁয়াজে দিতে হবে, সবজি দিতে হবে, চালের মধ্যে দিতে হবে, সব জায়গায় যখন সে বাড়তি দাম দিবে, তখন কিন্তু অটোমেটিক্যালি সে তার জীবন জীবিকা কিন্তু কঠিন বাস্তবতার মুখোমুখির মধ্যে পড়ে যেতে হবে। তো এখন পেঁয়াজের বেলা যদি আসি, পেঁয়াজের বিষয়টি হলো যে যখনই আমরা দেখছি যে পার্শ্ববর্তী দেশ থেকে যখন পেঁয়াজের সাপ্লাইয়ে কোনো ধরনের ইন্টারাপশন হয়, তখনই কিন্তু আমাদের এখানে দাম বেড়ে যেত। তো এইবার যে বিষয়টি দেখা গেলো, দেশীয় পেঁয়াজ দিয়ে আমাদের পেঁয়াজের যে চাহিদা এটা মিট করা হয়েছে, এটা করার ফলে মধ্যস্বত্বভোগীরা এখানেও কিন্তু বাগড়া দেওয়ার চেষ্টা করছিল। তারপরেও আমরা দেখছি যে অনেকেই কিন্তু জমিয়ে রাখার চেষ্টা করতেছে। এবং আরেকটা জিনিস হলো যে ঈদের পরে তো কিংবা ঈদের আগে কয়েকদিন আগে থেকে কিন্তু আসলে বাজার তদারকি যেভাবে হওয়ার কথা সেরকম কিন্তু হচ্ছে না, অনেকটা ঢিলে ঢালা ভাবে হচ্ছে। এই সুযোগটা কিন্তু ব্যবসায়ীরা নিয়ে থাকেন এবং সেই সুযোগেই কিন্তু এই কাজগুলি করে আপনি থাকেন। যেমনটা এবং বলছিলেন, ঈদের আগে দিয়েই দেখা যাচ্ছিল বাজারে যে মনিটরিং করা প্রয়োজন ছিল সেই মনিটরিংটা ঠিক মতন হচ্ছিল না, কিছুটা ঢিলে ঢালা হচ্ছিল। আমরা কিন্তু দেখেছি যে রোজা বাজার অনেকটা স্থিতিশীল ছিল। আপনার কি মনে হয় এই পর্যবেক্ষণে যে একটা ঢিলে ঢালা ভাব এসেছে অথবা খুব একটা কঠোর পর্যবেক্ষণ হচ্ছে না, এই কারণেই কি এই নিত্যপণ্যগুলোর আবারও দাম বৃদ্ধি পেতে শুরু করেছে? আর এটা আসলে নিয়ন্ত্রণের জন্য একটা সলিউশন কি? এটা আপনি ঠিকই বলেছেন, আসলে পর্যবেক্ষণটা যথাযথভাবে হচ্ছে না, হয় নাই। কারণ হলো যে ঈদে তো আমাদের ঈদের রমজানের বাজার কিন্তু আসলে অনেক ভাগে বিভক্ত। ঈদের ঠিক আগ মুহূর্তে কাপড়ের বাজার, জুতার বাজার, কসমেটিকের বাজার, এটার উপর অনেকটা গুরুত্ব বেশি থাকে। সেই কারণে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দামের দিকে তেমন বেশি খেয়াল করা হয় না। তারপরে ঈদের পরে কিন্তু এসে বেশ কয়েকদিন বন্ধ ছিল। বন্ধটাও একটা একটা বড় কারণ, যে এই সময়টাতে সরকারি কর্মকর্তা যারা এগুলোর সাথে যুক্ত, তারা কিন্তু আসলে সেদিকে খেয়াল রাখতে পারে নাই অথবা বাজার তদারকি সেভাবে হয় নাই। তো এই সুযোগগুলো নিয়ে থাকে। আর আমাদের ব্যবসায়ীরা প্রতিনিয়ত টেন্ডেন্সি হলো যে কোনো না কোনো পণ্যের একটা কৃত্রিম সংকট তৈরি, জিয়ে রাখা। একটা না একটা পণ্যের কিন্তু আপনি সংকট দেখবেন। তো এখন এই সংকটের মধ্যে কয়দিন আগে সবজির বাজার ছিল, এখন আবার পেঁয়াজটাকে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করছে, যার কারণে এই সংকটটি হচ্ছে। তবে আপনি যেটা সর্বশেষ বললেন যে আসলে এই উত্তরণ থেকে উপায় কি, উত্তরণ থেকে উপায় হলো যে আসলে আমরা যারা বারবার বলছি, এটা পাহারা দিয়ে তো আসলে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। এখানে যারা ব্যবসায়ী আছে তাদেরকেও আসলে দায়িত্বশীল হইতে হবে। আমরা যারা ক্রেতা, আমরা যেরকম দায়িত্বশীল হবো, ঠিক একই সাথে যারা বিক্রেতা তারাও দায়িত্বশীল হতে হবে। তারা সুযোগ পেলে দাম বাড়িয়ে দেবে, সুযোগ পেলে মানুষের পকেট কাটবে, এই ধরনের
যে প্রক্রিয়া, এই ধরনের যে বিষয়গুলি সেগুলো সেগুলো কিন্তু থাকা উচিত নয়। এগুলার কারণে আমাদের সমস্যাগুলি বেড়ে যায়, এবং এটার থেকে উত্তরণের জন্য যে বাজার তদারকি যেরকম রাখতে হবে, পর্যবেক্ষণ যেরকম রাখতে হবে, ঠিক একই সাথে আমাদের ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি এটা না করা হয় তাহলে কিন্তু এই অস্থিরতা লেগেই থাকবে। তারা যে নাজের কোনো হোসেন, সুতায় আমাদের যে কোনো সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।